স্টোরি ম্যানিয়া ক্লাব ক্লাসিক রহস্য রোমাঞ্চে এখন ভাগ বসিয়েছে রোমান্সের লাল গোলাপ। এই ভরা বসন্তে চারিদিকে ছড়িয়ে পড়েছে ভালোবাসার ছোঁয়া। তারই একমাত্র জলজান্ত উদাহরণ আমাদের শারণ্য অদ্রিজার খুনসুটি আর ঝগড়া ভরা মিষ্টি প্রেম। আচ্ছা, সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর চড়ে বসুন ভালোবাসার ট্রামে কিংবা বাসে। আর সেখান থেকে আমরা আপনাদের নিয়ে যাব ভালোবাসার রাজ্যের এক খুনসুটি ভরা গল্পে। আজকের গল্পের লেখক আকাশ নস্করের কলমে আমরা শুনব মন ফেরারি মনের নবম পর্ব। পূর্ব পর্বে আমরা শুনেছি রাগিনী দেবী এবং সুরেশবাবু একে অপরের সাথে দেখা করেন। তারপর তারা নিজেদের যত জমানো রাগ, অভিমান, কথা সব মিটিয়ে বিয়েতে রাজি হয় এবং তার সাথে রেজিস্ট্রির দিনও ঠিক হয়। সাথে সময় বুঝে শারণ্য নিজের রেজিস্ট্রির দিনটাও একসাথে ঠিক করে নেয়। তারপর শারণ্য এবং অদ্রিজা যায় বাবুঘাটে। সেখানে হাতে চায়ের কাপ নিয়ে শারণ্যর বুকে মাথা রাখে অদ্রিজা। তারপর দুজনে হারিয়ে যায় এক আলাদা আবেশে। তারপর গল্পের সূত্রধার তুহিনের সাথে শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। এইভাবে কেটে যায় আরো 2 মাস। কাল ওদের রেজিস্ট্রি। আগের মাসে রেজিস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে সুরেশবাবুর মা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন অনেকদিন, যার জন্য আরো 1 মাস পিছিয়ে যায় ওদের রেজিস্ট্রির দিনটা। সুরেশবাবু ওনার মাকে নিয়ে 2 দিন আগেই এসেছেন কলকাতায়। এবারেও শারণ্য ওদের নিজের বাড়িতেই রেখেছে। আর এদিকে অদ্রিজা শারণ্যর প্রেম যেন আরো জমে উঠেছে। অল্প কিছুক্ষণ কেউ কাউকে না দেখে যেন থাকতেই পারে না, কিন্তু বাস্তব মানতে সবারই কষ্ট হয়। তো এদের ক্ষেত্র ব্যতিক্রম কিছু না। যদিও এই রিলেশনশিপটা আর 5টা রিলেশনশিপের মতো লোক দেখানো নয়। হয়তো সারাদিন একে অন্যের সাথে খুব একটা কথা বলা হয় না ওদের, কিন্তু যেটুকু সময় কথা হয় সেটা এনাফ একটা সুস্থ ও স্বাভাবিক ভালোবাসার সম্পর্কের ভিতকে মজবুত করার জন্য। সকালে একা একাই কলেজে যায় ও, কিন্তু ফেরার সময় শারণ্য ঠিকই ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে যায়। কখনো কখনো টিউশন থেকে নিয়ে আসা তো আছেই। তারপর বাকি সময়টা শারণ্যর হসপিটালেই কাটে। ছুটিতে যেদিন বাড়িতে থাকে ও, সেদিন দুজনে মিলে লং ড্রাইভে বেরিয়ে পড়ে। আর এনি টাইম তো কিছু না কিছু বাই পার্সেল অদ্রিজার কাছে আসছে। তাছাড়া টাইম করে অদ্রিজার সাথে ফুচকা খাওয়া তো লেগেই রয়েছে। শারণ্য মুখে না বলে, বাট অদ্রিজার এই ছোট ছোট আবদারগুলো ফেলতে পারে না। যতই হোক একমাত্র বাচ্চা বউ বলে কথা। যদি ওই বাচ্চা বলাতে বেশ রেগে যায় অদ্রিজা, কিন্তু শারণ্যর বেশ লাগে ওকে এমনভাবে রাগিয়ে দিতে। আর তাছাড়া খুঁটিনাটি ঝগড়া তো লেগেই আছে যখন তখন। আজ রবিবারের সকাল। শারণ্য কাল রাতে লেট করে এসে পড়ে পড়ে ঘুমোচ্ছে। সুরেশবাবু, ওনার মা, তনিমা দেবী আর রাগিনী দেবী মিলে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছেন পুজো দিতে। অদ্রিজার টিউশন ছিল বলে ওর আর যাওয়া হয়নি। আর এই প্ল্যানটা কাল রাতে হঠাৎ করে ঠিক হওয়ায় অদ্রিজা কিছু জানেও না। অদ্রিজা টিউশন থেকে বেরিয়ে শারণ্যদের বাড়িতে চলে যায়। গিয়ে বেল বাজাতে মালতী মাসি দরজা খুলে দেয়। অদ্রিজা বাইরে দাঁড়িয়ে বলে, বাড়ির সবাই কোথায় মাসি? বাড়ির সবাই দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছে। ও, তাহলে কেউ নেই বাড়িতে? হ্যাঁ আছে তো, শুধু দাদাবাবু ওপরে ঘুমাচ্ছে। আসো, ভিতরে আসো। শারণ্য ঘুমোচ্ছে শুনে অদ্রিজার মনটা আকুলি বিকুলি করে ওঠে। ও ভিতরে ঢুকে সোফায় বসতেই মালতী মাসি বলে, ভালোই হলো তুমি এলে। কেউ নেই বলে আমিও বাড়ি যেতে পারছিলাম না। আমি তাহলে আসি, তুমি তাহলে বসো। হ্যাঁ মাসি, তুমি যাও, আমি এখন আছি। মালতী মাসি বেরিয়ে যেতে যেতে বলল, তুমি একটু গেটটা লক করে দাও, আমি আসলাম। বলেই উনি চলে গেলেন। এদিকে অদ্রিজা দরজাটা লক করে এসে চুপি চুপি ওপরে শারণ্যর রুমের দিকে চলে গেল। রুমের দরজাটা হালকা ঠেলতেই ওটা খুলে গেল। অদ্রিজা উঁকি দিয়ে দেখে শারণ্য ঘুমোচ্ছে বিছানার উপর। ও খুব সন্তর্পণে পা টিপে টিপে ভেতরে ঢুকে মুচকে হেসে শারণ্যর চুল ধরে টেনে টুপ করে বিছানার পাশে বসে পড়ল।
এদিকে সারানো ঘুমের মধ্যে মাথায় একবার হাত বুলিয়ে আবার ঘুমিয়ে পড়ল। অদ্রিজা আবার আস্তে করে উঠে ওর চুলটা ধরে হালকা করে টেনে আবার বসে পড়ল। সারণ্য আবারও ঘুম ঘুম চোখে একবার মাথা তুলে দেখে, মাথায় একবার হাত বুলিয়ে আবার শুয়ে পড়ল। অদ্রিজা দেখছে আর খালি মুচকে মুচকে হাসছে। এবারও আস্তে করে উঠে টেবিলের জলের গ্লাস থেকে অল্প জল নিয়ে সারণ্যর চোখে মুখে ছিটিয়ে দিয়ে আবার বসে পড়ল। সারণ্য আবারও এসব করে ঘুম ঘুম চোখে উপরের দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। অদ্রিজা মুচকি মুচকি হাসতে হাসতে আবারও ও চুল ধরে টেনে নিচু করে বসে পড়ল। কিন্তু এবার সারণ্য বুঝতে পেরে মাথা ঘুরিয়ে নিচে তাকিয়ে দেখে অদ্রিজা মাথা নিচু করে বসে আছে। অদ্রিজা ভাবল সারণ্য আবার ঘুমিয়ে পড়েছে হয়তো, তাই আবার দুষ্টুমি করার জন্য মুখ তুলতেই দেখল সারণ্য ওর দিকে তাকিয়ে আছে। হি হি করে হেসে ফেলে অদ্রিজা। তা দেখে সারণ্য ঘুম জড়ানো গলায় বলে, আমার ঘুম ভাঙিয়ে দিয়ে তুমি আবার হি হি করে হাসছো। অদ্রিজা উঠে বিছানায় বসে হেসে হেসে বলে, তো কি করবো শুনি? এতক্ষণ ধরে কেউ ঘুমায় নাকি? উফ, মাত্র তো 9টা বাজে, আর আজ তাও আবার আমার ছুটি। কি করবো আমি এত তাড়াতাড়ি উঠে? তাতে কি, কাজ নেই বলে কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও নেই? কাল অনেক রাত করে ফিরেছি তো। আচ্ছা, কেন ঘুম ভাঙিয়েছো বলো? বেশ করেছি ভাঙিয়েছি, এক বালতি জল ঢেলে দিইনি, এটা তোমার সৌভাগ্য। সারণ্য অদ্রিজার হাতটা ধরে মুচকি হেসে বলল, আমার যেমন ঘুম ভাঙিয়ে দিয়েছো তুমি, তেমনই আমাকে ঘুম পাড়িয়ে দাও। শখ কত, তুমি নিজে ঘুমাও আর আমার হাতটা ছাড়ো। তাহলে আমি হাতও ছাড়বো না, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। অদ্রিজা ওর হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, উফ, ছাড়ো না আমার হাতটা। ছাড়তে পারি, বাট এখন ডিসিশন চেঞ্জ। আগে আমার গালে একটা কিস করবে, তাহলে ছেড়ে দেবো। অদ্রিজা লজ্জা পেয়ে চোখ বড় বড় করে বলল, কি? একদমই নয়। নইলে আমি হাতও ছাড়বো না, সিম্পল। আমি কিন্তু চেঁচাবো। হ্যাঁ হ্যাঁ, চেঁচাও চেঁচাও, নো প্রবলেম। বাড়িতে তো আর কেউ নেই, শুধু তুমি আর আমি। অদ্রিজা একটা ঢোক গেলে বলল, দেখো, তুমি কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু। কি কি? আপনি একটা ফালতু লোক, আপনার মাথায় সব সময় শুধু কুবুদ্ধিই করে। সারণ্য হেসে বলল, দেখো, আমি চাইলে তো সেদিনের মতো জোরও করে নিয়ে নিতে পারতাম, আর তার ওপর আবার আমার একটা এক্সট্রা অ্যাডভান্টেজও আছে। বাট আমি তো সেটা করিনি, শুধু বলেছি তোমাকে একটা কিস করতে। এবার তুমি যদি না দাও তাহলে তো আমাকে জোর করে নিয়ে নিতে হবে, এতে আবার কুবুদ্ধির কী হলো? আমাকে ছাড়বে, হ্যাঁ কি না? আমি কিন্তু মামুনিকে সবটা বলে দেব। সে তুমি বলতেই পারো, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। অসভ্য লোক একটা, ছাড়ো বলছি আমাকে। শুধু বিয়েটা হয়নি বলে তুমি বেঁচে যাচ্ছ। একবার আমাদের বিয়েটা হোক, দেন দেখবে আমি আরও কতটা অসভ্য। অদ্রিজা মুচকি হেসে বলল, হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আমার না আগেই বোঝা উচিত ছিল। কত ছেলে আমাকে প্রপোজ করেছে, তাদের কাউকেই একটা অ্যাকসেপ্ট করে নিলেই ভালো হতো। ও আচ্ছা, তাই বুঝি? বাই দ্য ওয়ে, তোমার সাহস কী করে হলো আমার সামনে অন্য ছেলেদের কথা বলছো? যেটা সত্যি সেটাই বলেছি, এতে আবার সাহসের দরকার পড়ে নাকি? ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। বাট এবার শাস্তিটা আরও বেড়ে যাবে। এতক্ষণ গালে কিস করতে বলেছিলাম, এবার লিপসে, তাও 2বার। আরে ছাড়ো আমাকে, তোমার কি মাথা খারাপ নাকি? আমি জীবনেও ওসব করতে পারবো না। আচ্ছা, তুমি কি চাও আমি নিজে থেকে নিয়ে নিই? অবভিয়াসলি চাও না, তাই লক্ষ্মী সোনার মতো তাড়াতাড়ি দিয়ে দাও। এই নাও, আমি চোখ বন্ধ করলাম। না মানে না। শিওর তো? তাহলে আমিই নিয়ে নিই। না, একদম না। তাহলে তুমি দাও। আরে না, ছাড়ো আমাকে, আমি ওসব পারবো না। আর তাছাড়া মামুনিরা হয়তো এখনই চলে আসবে। সে যে আসে আসুক, আমি বলেছি মানে আমাকে দিতে হবে, ব্যাস। অদ্রিজা পড়েছে মহা জ্বালায়। ও জানে যে এবার আর নিস্তার নেই, তাই ভালোই ভালোই যা বলছে তা শুনে নেওয়াই ভালো।
তাই একটা ঢোক গিলে বলল, ওকে ফাইন, দিচ্ছি। বাট আমি ওসব পারবো না, আমার লজ্জা করছে। আমি গালে দিতে পারি। না না, ওটা বললে শুনবো না, লিপসেই দিতে হবে। উফ, তাহলে তো আমি একদমই পারবো না। এবার ছাড়ো আমার হাত, আমি বাড়ি যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাই দাও। আমার খুব লজ্জা করছে। আচ্ছা দাও। কথাটা বলেই চোখটা বন্ধ করে নেয় সারণ্য। আর এদিকে লজ্জা মুখে আস্তে আস্তে ঠোঁটটা নিয়ে সারণ্যর গালে ছুঁইয়ে দেয়। আরে ধুর, এইভাবে কেউ দেয় নাকি? একটু ভালো করে দাও। উফ, আমি আর পারবো না দিতে, আমার লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, এই দেখো, এইভাবে দিতে হয়। বলেই অদ্রিজার কোমরটা ধরে কাছে এনে অকস্মাৎ অদ্রিজার ঠোঁটে নিজের ঠোঁটটা ছুঁয়ে দেয়। এদিকে ঘটনার আকস্মিকতায় অদ্রিজা বুঝে উঠতে পারছে না যে কি হলো। ও তাড়াতাড়ি লজ্জায় ওর হাতটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। দেখলে তো কেমন? কথাটা বলেই মুচকে মুচকে হাসতে লাগলো সারণ্য। ইস, অসভ্য লোক একটা। ছাড়ো, আমাকে নিচে যেতে দাও। না, নিচে গিয়ে কি করবে? তার থেকে আমার কাছেই থাকো না, প্রবলেম কি? না, এরপর থেকে বাড়িতে ঢোকার আগে না আমি দেখে নেব যে তুমি বাড়িতে আছো কিনা, না হলে আমি বাড়িতে ঢুকবোই না। আচ্ছা, এখন না হয় পালিয়ে বাঁচবে, কিন্তু বিয়ের পরে কি করবে? আমি তো আন্টির রুমে চলে যাব, আপনার কাছেই আসবো না, ব্যাস। তুলে আনবো তোমাকে মামের রুম থেকে। তাহলে বিয়েই করবো না। আরে বিয়ে তো তোমাকে করতেই হবে, নয়তো ওই বাড়ি থেকেও জোর করে তুলে নিয়ে আসবো তোমায়। খুব সাহস, তাই না? আর তাছাড়া সাহসীর আর দেখেছো কি তুমি? এবার ছাড়ো আমাকে। তখনই তনিমা দেবী রুমের মধ্যে ঢোকেন। বাবু, তুই এখনো ঘুমোচ্ছিস? ওঠ, দেখ কত বেলা হয়ে। কথাটা শেষ হওয়ার আগেই ওনার কথা বন্ধ হয়ে গেল। উনি দেখলেন সারণ্য অদ্রিজার হাত ধরে আছে। এদিকে তনিমা দেবীকে দেখে সারণ্য অদ্রিজার হাতটা ছেড়ে দিয়েছে ততক্ষণে। এই, তোরা দুটো এখানে কি করছিস? আর অদ্রিজা, তুই কখন এলি? অদ্রিজা লজ্জা পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে সরে এসে বলল, এই তো এক্ষুনি এসেছি। কি করছিলি তোরা? আমি সত্যি বলছি মামনি, আমি কিচ্ছু করিনি। আমি তো শুধু দেখতেই এসেছিলাম যে উনি ঘুমোচ্ছেন কিনা, আর উনি আমার হাতটা চেপে ধরে রেখেছিলেন, কিছুতেই ছাড়ছিলেন না। না না মম, ও পুরো মিথ্যে কথা বলছে। ও চুপি চুপি আমার রুমে এসে আমার চুল ধরে টেনে লুকিয়ে পড়েছিল, তাই 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 একবারে হাতে নাতে ধরেছি ওকে। না না মামনি, তুমি বিশ্বাস করো, আমি ওরকম কিছুই করিনি। উনি পুরোপুরি মিথ্যে কথা বলছেন, আর উনি তো উল্টে আমার হাত মুচড়ে দিয়েছে। হ্যাঁ মম, সত্যি বলছি। না, কি মিথ্যুক তুমি! হ্যাঁ বাবু, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস, বলে দিলাম। কেন শুধু শুধু ওর হাতটা মুচড়ে দিয়েছিস তুই? এটা কিন্তু ঠিক নয় মম, তুমি ওর কথা শুনে আমাকে বকছো। ও কিন্তু সব মিথ্যে কথা বলছে। মোটেও নয়। এই, তোরা এবার ঝগড়া বন্ধ কর। অদ্রিজা, তুই আমার সাথে চল, তারপর তোকে তো আমি পরে দেখছি। দুপুরে খাওয়া তোর বন্ধ। কথাটা বলেই তনিমা দেবী নিচে চলে গেলেন, সাথে অদ্রিজাকেও ডেকে গেলেন। অদ্রিজা চলে যেতে যেতে দরজার কাছে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, কি, আমাকে বড্ড জ্বালাচ্ছিলে তাই না? এবার দেখো কেমন লাগে। আমারও সময় আসবে, কিন্তু তখন দেখবে এগুলোর না সব প্রতিশোধ তুলবো আমি তোমার থেকে। আপাতত ওরকম সুযোগ আপনার আসবে না মিস্টার চ্যাটার্জি, আপনি নিশ্চিত থাকতে পারেন। সারণ্যকে ধরার জন্য বিছানা থেকে নামার চেষ্টা করতেই অদ্রিজা দৌড়ে পালালো ওখান থেকে। সারণ্য মুচকে হেসে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢোকে। এদিকে অদ্রিজা নিচে আসতেই তনিমা দেবী বললেন, কখন এসেছিস তুই? এই তো একটু আগেই এসেছি। ও, এই নে প্রসাদ খা। অদ্রিজা প্রসাদ নিয়ে বলল, এটা কিন্তু একদম ঠিক হলো না মামুনি। আরে সব কিছু হঠাৎ করে ঠিক হলো বলেই তো তোকে নিয়ে যেতে পারলাম না। কাল রাতে ঠিক হয়েছিল যে যাওয়া হবে। তোর পিপি তো তোর রুমে গেছিল তোকে বলতে, কিন্তু তখন তুই নাকি ঘুমিয়ে পড়েছিলি।
তাই বলে আমাকে না নিয়েই চলে যাবে? দিস ইজ নট ফেয়ার মামুনি। তুমি আমাকে ভালোই বাসো না? যদি বাসতে তাহলে আমাকে না নিয়ে যেতে না। তনিমা দেবী মুচকি হেসে বললেন, দূর পাগলি, আমি তোকে অনেক ভালোবাসি। আচ্ছা, সামনের বার শাশুড়ি বৌমা একসাথে যাব, ঠিক আছে? অদ্রিজা লজ্জা পেয়ে বলল, আচ্ছা। আচ্ছা, এবারে আমাকে একটা সত্যি কথা বল তো, ও শুধু শুধু তোর হাত ধরে রেখেছিল নাকি তুই সত্যি সত্যি ওর সাথে দুষ্টুমি করছিলি? অদ্রিজা একটা ঢোক গেলে বলল, হ্যাঁ, মানে আসলে তার মানে ও সত্যি কথাই বলেছে, তাই তো? দেখ, এবার ও যদি তোকে কিছু বলে, আমি কিন্তু কিছু বলতে পারবো না, বলে দিলাম, কারণ তুই নিজেই দোষ করেছিস। হ্যাঁ, সে না হয় আমি ওর ঘুম ভাঙানোর জন্য চুল ধরে টেনেছিলাম, কিন্তু তারপর তোমার ছেলে যে আমাকে... এই পর্যন্ত বলে চুপ করে যায় অদ্রিজা। ও বুঝতে পারে যে ও এক্ষুনি কি বলে দিতে যাচ্ছিল, তাই ও চুপ করে যায়। আমার ছেলে যে তোকে কি রে বল? অদ্রিজা লজ্জা পেয়ে বলে, না, কিছু না। এখনই তো বলতে যাচ্ছিলি, কি হলো? চুপ করে গেলি কেন? বল। না মামুনি, কিছু না। তনিমা দেবী অদ্রিজার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে হেসে বলে, আচ্ছা, বলতে যখন চাস না তখন বলতে হবে না, কিন্তু তুই ভাবিস না যে তোর আন্টি কিছু বুঝতে পারেনি। মানে? মানকচু, ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে আয়, যা। হ্যাঁ, কিন্তু কেন? যেতে বলছি যা, আমি ততক্ষণ রান্নাঘরে যাই। বলেই উনি চলে গেলেন। আর এদিকে অদ্রিজা বোকার মতো ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে গেল। ও তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে নিজের মুখের দিকে তাকাতেই লজ্জায় ওর মুখটা লাল হয়ে উঠল। ও দেখল ওর ঠোঁটের লিপস্টিকটা হালকা করে ঘেঁটে গিয়েছে। এটা দেখেই কিছুক্ষণ আগের ঘটনার কথা ওর মনে পড়ে গেল। মুখ ধুতে ধুতে ভাবল, ইস, এবার কি হবে? মামুনি তো মনে হয় সব বুঝতে পেরে গেছে। আমি এবার মামুনির সামনে কি করে যাব? এই সব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অদ্রিজা। তনিমা দেবী তখন রান্নাঘরে বেসিনের সামনে দাঁড়িয়ে চিংড়ি মাছ কাটছেন। অদ্রিজা গুটি গুটি পায়ে ওখানে গিয়ে বলে, মামুনি, ওরা সবাই কোথায় গো? ওরা তো আজ তোদের বাড়িতে গেল। তোর মা ফোন করে বলল ওনারা আজ ওখানে খাওয়া দাওয়া করবে। ও আচ্ছা, তো আজ তো তোমরা পুজো দিয়ে এলে, নিরামিষ খাবে না? এই দেখ না, বিশুকে কতবার বললাম আজ আমাদের নিরামিষ, তুই আজ আর মাছ দিস না, কিন্তু কে শোনে কার কথা, জোর করে এগুলো দিয়ে চলে গেল। তখনই সারণ্য সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ও মম, খুব খিদে লেগেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, খেতে দাও। তনিমা দেবী চেঁচিয়ে বললেন, রেখেই তো গেছিলাম, খাসনি কেন? উফ মম, এত কথা কেন বলো বলো তো, এখন তাড়াতাড়ি দাও। অদ্রিজা, তুই ওর খাবারটা দিয়ে দে তো। দেখ, হটপটে রুটি রাখা আছে, আর ওই টেবিলে ঘুগনি আছে। অদ্রিজা মিনমিন করে বলল, আমি দেব? হ্যাঁ, তুই দিবি, তাতে সমস্যা কি? অদ্রিজা একটা ঢোক গিলে বলল, না, মানে কোনো মানে বের করতে হবে না, যেটা বললাম ওটা কর। আমি চিংড়ি মাছ কাটছি, এখন যেতে পারবো না। অনিচ্ছা থাকা সত্ত্বেও অদ্রিজা হটপট থেকে রুটি বের করে প্লেটে সাজিয়ে একটি বাটিতে ঘুগনি দিয়ে সারণ্যর সামনে দেয়। সারণ্য একবার ওর দিকে তাকিয়ে মুচকি হেসে ফিসফিস করে বলে, কিভাবে আমার থেকে বাঁচো সেটা আমিও দেখব। এদিকে অদ্রিজার তখন পিলে চমকে উঠেছে সারণ্যর কথা শুনে। ও তাড়াতাড়ি ওখান থেকে সরে রান্নাঘরে মামনির কাছে গিয়ে বলে, মামুনি, আমি বরং এখন যাই, মা বোধহয় চিন্তা করছে। এই, এখন কোনো বাড়ি যেতে হবে না, আমি তোর মাকে ফোন করে বলে দিয়েছি যে তুই এখানে আছিস। দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় যাবি, বাবু তোকে বাড়িতে ড্রপ করে দেবে। না না, আমার থাকলে চলবে না, বাড়িতে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। কি এমন ইম্পর্টেন্ট কাজ তোর? আসলে কলেজের কয়েকটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, কাল জমা দিতে হবে তো, তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়েট কর, ও খেয়ে নিয়ে তোকে দিয়ে আসবে। না না মামুনি, আমি একাই চলে যাচ্ছি, প্রবলেম হবে না আমার। এই, একদম নয়,
ওখানে চুপটি করে বস। ওর খাওয়া হয়ে গেলে ও তোকে দিয়ে আসবে। আমি তো বলছি মামুনি, আমি একাই চলে যেতে পারবো। তখন সারণ্য টেবিল থেকে উঠে বলল, মম, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার চাইলে আমি কিন্তু দিয়ে আসতে পারি। অদ্রিজা ওর দিকে কটমট করে তাকিয়ে থাকে। তনিমা দেবী বলে, ওই তো ওর হয়ে গেছে, যা ওর সাথে চলে যা। অদ্রিজা আর কিছু বলতে পারে না, শুধু রাগী লুক নিয়ে সারণ্যর দিকে তাকিয়ে থাকে। সারণ্য মুচকি হেসে বলে, আচ্ছা তুমি ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। অদ্রিজা কিছু একটা ভেবে তনিমা দেবীর উদ্দেশ্যে বলে, আমি না যাব না এখন, ভাবছি যে রাতে ফিরে গিয়ে একেবারেই কমপ্লিট করে নেব। তা ভালো তো, থাক তাহলে। আমি তো ওই জন্যই বললাম দুপুরে খাওয়া দাওয়া করে রাতে যেতে। সারণ্য মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি তাহলে রুমে গেলাম মম। কথাটা বলেই সারণ্য চলে যায়। এদিকে ওর যাওয়ার দিকে তাকিয়ে অদ্রিজা বলে, সন্ধেবেলা বাবাকে অফিস থেকে সোজা এখানে আসতে বলবো, একেবারে বাবার সাথেই চলে যাব। তনিমা দেবী এবার হাসি চাপতে না পেরে বলল, তুই আমার ছেলেকে এত ভয় পাস? অদ্রিজা তুতলিয়ে বলল, না, আমি আমি কেন ভয় পাবো ওকে দেখে? থাক থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। সে যা বোঝার আমি বুঝে গেছি। আরে ওরকম কিছু নয় মামুনি। হ্যাঁ, ওই জন্যই তো আমি এতবার বলা সত্ত্বেও ওর সাথে গেলি না। আরে বুঝি বুঝি, মোট কথা ওর থেকে তুই এখন পালিয়ে বেড়াচ্ছিস। অদ্রিজা বুঝতে পারে ও ধরা খেয়ে গেছে, তাই মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ তাই। আর তুমি জানো না মামুনি, তোমার ছেলেটা না খুব বাজে একটা লোক। কেন রে, ও আবার কি করলো? তখনও আমাকে থ্রেট দিয়েছে, আবার খেতে বসেও আমাকে থ্রেট দিয়েছে। তনিমা দেবী আবারও হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি ওকে বকে দেব। ও যেন আর ওসব না বলে। এখন তুই যা, গিয়ে ফ্রিজ থেকে পনিরটা বের করে নিয়ে আয় তো। অদ্রিজা গিয়ে পনিরটা বের করে আনে। তারপর রান্নায় তনিমা দেবীকে হাতে হাতে সাহায্য করতে থাকে। দুপুরে খাওয়া দাওয়ার পর অদ্রিজা তনিমা দেবীর রুমেই শুয়েছিল, কিন্তু কিছুতেই ঘুমায়নি। তনিমা দেবী ঘুমিয়ে যেতেই ও চুপে চুপে উঠে ব্যাগটা নিয়ে বেরিয়ে বাড়ি চলে যায়। তনিমা দেবী ঘুম থেকে উঠে দেখেন পাশে অদ্রিজা নেই, তাই অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে ওর ফোনে ফোন করেন। অদ্রিজা ফোন ধরতেই তনিমা দেবী বলেন, কি রে, তুই কোথায় গেলি? অদ্রিজা মুচকে মুচকে হেসে বলে, বাড়ি চলে এসেছি। আমাকে বলে গেলি না কেন? না, তুমি ঘুমোচ্ছিলে তো, ওই জন্য আর ডাকিনি। এখানে বললি না যে আমি তোমার ছেলেকে ভয় পাই না? আর আমি ঘুমোতেই তুই হাওয়া হয়ে গেলি, আর আমি ঘুম থেকে উঠে তোকে খুঁজছি। তোমার ছেলেকে দিয়ে বিশ্বাস নেই আমার, ওই জন্য চলে এসেছি। আচ্ছা ভালো হয়েছে। বলছি যে তোর পিসো আর ওনার মা কি বেরিয়ে গেছে তোদের বাড়ি থেকে? না, পিপি ওদের নিয়ে ঘুরতে বেরিয়েছে। মা বলছিল যে একেবারে খাওয়া দাওয়া করেই ও বাড়িতে ফিরবে। ঠিক আছে রাখ, আমি যাই, পাশের বাড়ির মিতালিদি ডাকছে। ওকে। বলেই ফোনটা কেটে দেয় অদ্রিজা। পরের দিন বেলা 11টায় অদ্রিজাদের বাড়িতেই ওদের চারজনের একসাথে রেজিস্ট্রি হয়ে যায়। এখানেই আজকে সবার খাওয়ার আয়োজন হয়েছে। অদ্রিজার দাদুর বাড়ির লোকজন, ওর মামার বাড়ির লোকজন অনেকেই এসেছেন। এদিকে সারণ্যর শুধুমাত্র পিসির বাড়ি আর মাসির বাড়ি থেকে কয়েকজন এসেছেন। আজকের সন্ধ্যাবেলায় ওদের বিয়ের দিন ঠিক হবে। যদিও কথা ছিল আগেই ওদের রেজিস্ট্রি হয়ে থাকবে, তারপর অদ্রিজার কলেজ কমপ্লিট হওয়ার পর ওদের বিয়ে হবে। কিন্তু সারণ্য কায়দা করে ওর মাকে দিয়ে অদ্রিজার বাবা মাকে বিয়ের জন্য রাজি করিয়েছে। আর ওরাও অদ্রিজাকে জিজ্ঞাসা করে ওর তরফ থেকে কোনো অমত পায়নি, তাই ওনারাও রাজি হয়েছেন। এর মাঝেও অদ্রিজা এখনো কালকের কথা ভোলেনি, এখনো ওর থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে সারণ্য নাছোড় বান্দা, সেও সুযোগ খুঁজছে অদ্রিজাকে কখন একা একা পাওয়া যায়। কিন্তু সারণ্যর চেষ্টা করেও সফল হচ্ছে না, কারণ অদ্রিজার সব কাজিনরা আর সারণ্যর কয়েকটা কাজিন সবসময় অদ্রিজার সাথে সাথে রয়েছে। সারণ্য একবার গেছিল ওই রুমে, কিন্তু অতগুলো মেয়ে থাকায় আর দাঁড়ায়নি বেশিক্ষণ। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরেও সুযোগ হয়নি ওর, তাই বাধ্য হয়ে একটা ফাঁকা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যাবেলা পুরোহিত দিনক্ষণ দেখে বিচার করে বিয়ের দিন ফিক্সড করে দেয়।
15 তারিখ রবিবার রাত 10টায় লগ্ন ঠিক হয়। হাতে মাত্র আর 14টা দিন, তাই গিনি দেবী একটু পিছিয়ে দিতে বলেছিলেন, কিন্তু সবাই যেহেতু রাজি তাই উনি আর কিছু বললেন না। এরপর ওদের আত্মীয়রা সবাই যে যার বাড়িতে ফিরে যায়। থেকে যায় শুধু সারণ্যরা আর অদ্রিজার কাকুর মেয়ে বিভা। ওনারা ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন। সবাই চলে যাওয়ার পর তনিমা দেবী বললেন, দিদি, আজ তাহলে আমরাও আসি, রাত হচ্ছে এবার। রাজবল্লভবাবু বললেন, আজ আজ এখানে থেকে যান না দিদি। হ্যাঁ, একেবারে কাল চলে যাবেন না হয়। হ্যাঁ হ্যাঁ দিদি, আজ থেকে যান। কি আর হবে একটা দিন থাকলে? না না, পরে আবার আসবো বেয়ান, চিন্তা নেই। সম্পর্ক যখন গড়েছি তখন এত সহজে উঠবো নাকি? এবার প্রায়ই এসে আপনাদের জ্বালাবো। সবাই হেসে উঠলেন ওনার কথা শুনে। গিনি দেবী বললেন, দূর, কি যে বলেন না দিদি, আপনার যখন খুশি তখন আসবেন। সে তো আসবই। আপনি ছেলের শ্বশুরবাড়ি মনে করবেন না যেন এটাকে। আপনি মনে করবেন আপনি আপনার বোনের বাড়ি এসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে। আজ তাহলে আসি। বলেই উনি উঠলেন চেয়ার থেকে, সাথে সারণ্য, তপতী দেবী আর সুরেশবাবুও উঠলেন। তারপর গিনি দেবী আর রাজবল্লভবাবুকে বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন ওনারা। যাওয়ার সময় সারণ্য সিঁড়ির দিকে তাকিয়ে বারবার দেখছিল, যেটা গিনি দেবীর চোখ এড়ায়নি। গিনি দেবী বুঝতে পারেন এর কারণটা কি, তাই উনি চেঁচিয়ে অদ্রিজাকে ডাক দেন, কিন্তু তবুও অদ্রিজার কোনো সাড়া পাওয়া যায় না উপর থেকে। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে সোজা নিজের রুমে চলে যায় ও। তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে ফোনটা হাতে তুলে নিয়ে দেখে অদ্রিজার মিসড কল। ও কল ব্যাক করতেই অদ্রিজার সাথে সাথে ফোনটা রিসিভ করে। সারণ্য বলে, হ্যাঁ বলো। কি করছো? সবাই ফ্রেশ হয়ে এলাম, এবার ঘুম পাচ্ছে, ঘুমাবো। তোমার রাগ হয়েছে তাই না? আচ্ছা, তুমি তো দেখেইছো যে সকাল থেকে কতজন আমার সাথে ছিল। আমি কি করতে পারি বলো? আমি কি কিছু বলেছি এর জন্য তোমাকে? আচ্ছা সরি। সরি বলতে হবে না, আমি জানি সিচুয়েশনটা ওরকম ছিল না। এই, সত্যি করে বলো তো তুমি কি করছো? কি আবার করব, বসে আছি। শুধুই বসে আছো নাকি অন্য কিছু করছো? সারণ্য সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, না না, কিছুই করছি না। সত্যি তো? হুম। বেশ, একবার নিজের ফোনটা সামনে ধরো। সারণ্য অবাক হয়ে মোবাইলটা সামনে ধরে ঘাবড়ে যায়। ও দেখে অদ্রিজা ভিডিও কলে ওর দিকে তাকিয়ে আছে। ও তাড়াতাড়ি সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, এই ভিডিও কল কি করে হলো? তোমার হাত লেগে হয়ে গেছে, আর যা হয়েছে ভালোই হয়েছে। তুমি আমাকে সত্যি বলো না মিথ্যে বলো সেটা বোঝাই গেল। অদ্রিজা, তুমি ভুল বুঝছো। আসলে আমি তো চোখের সামনে দেখলাম, এটা তো আর মিথ্যে নয়। আচ্ছা সরি। আর কতবার তোমাকে বারণ করলে তুমি আমার কথা শুনবে? সত্যিই তো, আমার কথা কেন এবার শুনবে তুমি? আমি কে তোমার? তুমি আবার আমাকে ভুল বুঝছো অদ্রি। আমি একদমই খাওয়া ছেড়ে দিয়েছি, বাট হঠাৎ আজ একটু ইচ্ছে হলো তাই। আমি বারণ করেছিলাম তো। সরি, আর হবে না। মানুষ একবার ভুল করে সরি বলে, মেনে নেওয়া যায়, কিন্তু তুমি তো বারবার একই ভুল করছো, আবার সরিও বলছো। আচ্ছা পাক্কা প্রমিস, আর কখনো হবে না। ওটা আমার বিশ্বাস হবে না। তুমি যদি বলতে যে আর কখনো ফুচকা খাবে না, তাহলে বিশ্বাস হতো, বাট এটা হবে না। আহা, বললাম তো কখনো আর হবে না। ঠিক আছে, এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। এরপর যদি একই ভুল হয় তাহলে আমি নিজে কি করবো আমি নিজেও জানি না। ওকে, ডিল ডান। বাই দ্য ওয়ে, প্রতিশোধের কথা কিন্তু আমি ভুলিনি। অদ্রিজা মুচকি হেসে বলল, ওটা একেবারে বিয়ের পরই ভাববেন মিস্টার হুলু বাবু, বিকজ এই কদিন আমি আপনাদের বাড়িতেই যাব না। সে যাই হোক না কেন, প্রতিশোধ তো আমি তুলবই। বিয়ের পরেরটা পরে ভাবা যাবে, বাট আগে এটা, দেন পরে ওটা। ট্রাই করতে থাকো, প্রবলেম নেই। ট্রাইও করবো আর সাকসেসও হব। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিসেস চ্যাটার্জি। কিপ ট্রাইং। আচ্ছা, খাবে কখন? খাবো না, রাতে খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়ো। আমি রাখছি,
কাল কথা হবে। ওকে, ঠিক আছে। বলেই কলটা কেটে দেয় শারণ্য। তনিমা দেবী ডাকতে ডাকতে ওর রুমে ঢুকে বলল, বাবু, কতবার তোকে ডাকবো বলতো? সেই কখন থেকে তোকে ডাকছি। শুনতে পাইনি মম। আর তাছাড়া অদ্রি কল করেছিল তো, কথা বলছিলাম ওর সাথে। আচ্ছা বলছি, রাতে কি করব বল? কি খাবি তুই? আমি কিছু খাবো না, ভালো লাগছে না, একটু ঘুমাবো। তুমি বরং সুরেশবাবুদের জন্য আর তোমার জন্য কিছু বানিয়ে নাও। কেন, তোর আবার কি হলো? রাতে খাবি না কেন? শরীরটা খারাপ লাগছে। গিনাটিকে কত করে বললাম যে আমি এত রিচ খাবার খাই না, তবুও উনি শুনলেন না, দিয়ে দিলেন প্লেট ভর্তি করে। আর দেখো আমার পেটের এই অবস্থা। আরে একদিনের তো ব্যাপার, ও কোনো সমস্যা হবে না। আচ্ছা তুই তাহলে রেস্ট নে, আমি যাই দেখি কি রান্না করা যায়। বলেই উনি চলে গেলেন। এরপর কেটে যায় আরও কয়েকটা দিন। শারণ্য রোজ হসপিটালে যাওয়ার কারণে বাড়িতে একদমই সময় দিতে পারছে না। তনিমা দেবী একা হাতে সবটা সামলাচ্ছেন, সাথে শারণ্যর মাসির ছেলে বিল্টুও আছে। শারণ্য যেহেতু সময় দিতে পারছে না, তাই ও সবটা সামলাচ্ছে। আত্মীয়দের নিমন্ত্রণ করা থেকে শুরু করে বিয়ের যাবতীয় দায়িত্ব শারণ্য ওকে দিয়েছে। সাথে ওর বড় পিসির ছেলে তীর্থও আছে। আর এদিকে গিনি দেবী আর রাজবল্লভবাবুও ছেলে না থাকার দরুন বেশ বিপাকে পড়েছেন। তাও যদি একটা বিয়ে হতো তবুও হতো, কিন্তু দুটো বিয়ে একসাথে হওয়ায় বেশ ঝক্কি পোয়াতে হচ্ছে ওনাদের। তাই রাজবল্লভবাবুও ওনার ভাইপোদের ফোন করে ডেকে নিয়েছেন। বিয়ের প্যান্ডেল, লোকজনের নিমন্ত্রণ আর সব কাজেই ওরাই সাহায্য করছে। আজ গিনি দেবী ঠিক করেছেন বিয়ের সমস্ত শপিং সেরে ফেলবেন। তাই ফোন করে শারণ্য আর সুরেশবাবুর জামার মাপ নেওয়ার পর অদ্রিজা আর ওর কাজিনদের নিয়ে উনি শপিং করতে বেরিয়েছেন। কিন্তু শারণ্য আগেই বলে দিয়েছে অদ্রিজার বিয়ের শাড়ি যেন কেউ না কেনে। ও বলেছে ও নিজে পছন্দ করে অদ্রিজার বেনারসিটা কিনবে। তাই গিনি দেবী আর আপত্তি করেননি। আজও সে হসপিটাল গিয়েছে, বিকেলে চেম্বার সেরে তবে ফিরবে। তনিমা দেবী হাজারবার বলেও ওকে রাজি করাতে পারেনি। শেষে বাধ্য হয়ে বলাই ছেড়ে দিয়েছেন। তার উপর বাড়িতে দূরের আত্মীয়রা আসতে শুরু করেছে। এদিকেও ওনাকে নজর দিতে হচ্ছে। একবার বাড়ি আর একবার বাইরে করতে করতে রীতিমতো তিনি হিমশিম খাচ্ছেন। তেমনি আজকের বিয়ের সমস্ত শপিং সেরে বাড়ি ফিরতেই দেখেন ইউপি থেকে শারণ্যর বড় পিসি আর পিসোরা সবাই এসেছেন। সবার সাথে কথা বলার পর কেনাকাটা করা জিনিসগুলো মিলিয়ে নিচ্ছেন উনি। হঠাৎ বিল্টু এসে বলে, ও মামি, এই নাও, তোমার ফোনে বৌদির মা ফোন করেছে। তনিমা দেবী তাড়াতাড়ি ফোনটা কানে ধরে বললেন, হ্যাঁ হ্যাঁ দিদি বলুন। দিদি, বলছিলাম যে অদ্রিজার বেনারসিটা কি কেনা কমপ্লিট? না না দিদি, ওটা কাল নাকি শারণ্য কিনতে যাবে। আপনি ও নিয়ে একদম চিন্তা করবেন না। আরে না না দিদি, সেটা কেন হবে? আসলে মানুষ ভুলে তো যেতে পারে, তাই না? ওই জন্যই বলছিলাম আর কি। না না, মনে আছে। তা আপনাদের সব কেনাকাটা কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ দিদি, আপাতত কমপ্লিট আমাদের। আর বলবেন না দিদি, ওই যে বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, ওটাই হয়েছে। যার বিয়ে তাকে বলছি ছুটি নিয়ে আমাকে একটু সাহায্য কর, কিন্তু সে বাড়িতেই থাকে না। আর সুরেশবাবু অনেক সাহায্য করেছিলেন, কিন্তু উনি কাল ওনার ওই বাড়িতে গেলেন। হ্যাঁ হ্যাঁ, রাগিনীও বলছিল সুরেশ নাকি বলেছে এখানে বিয়ে হওয়ার পর একেবারে ওকে নিয়ে শিটংয়ে চলে যাবে। দিনের দিন কোনো বউ ভাতের অনুষ্ঠান করবে না, এখানে সবকিছু মিটে গেলে নাকি ওখানে একটা বড় করে আয়োজন করবে। কেন, এখানে কি সমস্যা ছিল বলো তো দিদি? শুধু শুধু এতটা রাস্তা কষ্ট করে যাবে? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু রাগিনীও চায় একেবারে ওর শ্বশুর বাড়িতে গিয়ে উঠতে, তাই আমরাও আর কিছু বলিনি। আচ্ছা, তাহলে তো আর কিছু বলার নেই। এমনিতেই প্রতিটা মেয়ে এটা চায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, আমি তাহলে রাখলাম। এই অদ্রির বাবা কেন ডাকছে একটু দেখি। হ্যাঁ হ্যাঁ দিদি, রাখুন। বলেই ফোনটা রেখে বিল্টুকে ডেকে বললেন, এই বিল্টু, তুই এই বিয়ের বাজারগুলো মিলিয়ে দেখ তো, আমি এক্ষুনি আসছি। এই কথা বলেই উনি রুম থেকে বেরিয়ে সোজা শারণ্য রুমে গেলেন। গিয়ে দেখেন শারণ্য রুমের লাইট অফ করে রুম অন্ধকার করে ঘুমাচ্ছে। উনি রুমের লাইট অন করে ওকে ডাকতে লাগলেন, এই বাবু, বাবু ওঠ তাড়াতাড়ি। প্রথমে শারণ্য কোনো সাড়া দেয় না। তা দেখে তনিমা দেবী আবার ডাকেন, এই বাবু,
বাবু রে, উঠবি তো? এই বাবু। সারণ্য ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, মম, কি হয়েছে বলো তো? কেন ডাকছো আমাকে? এই, তুই তো বলেছিলি অদ্রিজার বেনারসি তুই কিনবি। তার কবে কিনবি তুই? অদ্রিজার মা ফোন করেছিল, আমাকে বলছিল ওটা কেনা হয়েছে কিনা। সারণ্য ঘুম জড়িত গলায় বলে, ও আমি কাল এনে দেবো, আমাকে এখন একটু ঘুমোতে দাও, তুমি যাও। বলেই আবার চাদরটা গায়ে টেনে নেয়। আরে আর কত ঘুমাবি তুই? দেখ বাড়িতে কত লোক এসেছে, তোর পিপি, পিসো, তোর ছোট বোন, যা ওদের সাথে গিয়ে কথা বল। তুমি গিয়ে কথা বলো, যাও, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোকে কিছু বলাই আমার ভুল, যা, আমি আর তোকে কিচ্ছু বলবো না। বলেই উনি বেরিয়ে গেলেন সারণ্যর রুম থেকে। সঙ্গে সঙ্গে সারণ্যর ফোনটা বেজে ওঠে। সারণ্য বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে অদ্রিজা ফোন করেছে। ও একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে বলে, হ্যালো, বলো। তুমি কোথায় এখন? আমি বাড়িতে এখন, শরীরটা খুব খারাপ তাই ঘুমাচ্ছি। বলছি যে আমাদেরকে নিয়ে একটু শপিংয়ে যাবে? মম তো শুধু বিয়ের কেনাকাটাই করে চলেছে, এক্সট্রা কিছুই কেনা হচ্ছে না। আর সাথে সোহা আর সোহিনীও যাবে। আচ্ছা, আমি বিল্টুকে পাঠিয়ে দিই? না, তুমি এসো। আর আমি ওকে পাঠিয়ে দিচ্ছি তো। ওকে, তোমাকে কাউকে পাঠাতে হবে না, তুমি ঘুমাও, আমি রাখলাম। বলেই টপ করে ফোনটা কেটে দেয় অদ্রিজা। এদিকে সারণ্য কি করবে বুঝতে না পেরে আবার অদ্রিজাকে ফোন করে। অদ্রিজা ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি আসছি। অদ্রিজা মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে। সারণ্য ফোনটা রেখে বিছানা থেকে নামে। তারপর ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে সারণ্যকে নিচে নামতে দেখে তনিমা দেবী বেশ অবাক হয়। বলে, কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? এই তো বেরোবো, একটু দরকার আছে। বলছি, পিসোরা কোথায়? ওরা একটু বেরিয়েছে। আর ছুটকি? ছুটকি বিল্টুর সাথে গেছে একটা কাজে, ওই তো ওরা চলে এসেছে। কি রে দাদা ভাই, কেমন আছিস তুই? এই তো আমি ভালো আছি। ছুটকি, তুই কেমন আছিস? আমিও ভালো। আর আমি তোকেই খুঁজছিলাম। বলছি, যাবি আমার সাথে শপিংয়ে? তোর বৌদিও যাবে। হ্যাঁ হ্যাঁ, যাবো, চল। এই শোন না দা, আমিও যাই। হ্যাঁ চল। আমি যখন এতবার করে ডেকে এলাম তখন আমাকে কত কথা শোনালি, আর এখন বউ একবার ফোন করতেই উঠে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিস। বাহ বাহ বাহ। আরে মম, সেটা নয়, ও হঠাৎ ফোন করে বলল, ওই জন্য আর না করতে পারিনি। আমি বলেছিলাম যে বিল্টুকে পাঠিয়ে দিই, কিন্তু না, ম্যাডাম রাজি নন। এখন না গেলে আবার রাগ করে বসে থাকবেন উনি। তনিমা দেবী হেসে বলেন, আচ্ছা ঠিক আছে, যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরবি কিন্তু, বলে দিলাম। আর ছুটকিকে নিয়ে যাচ্ছিস, ওকে কিন্তু দেখে শুনে রাখবি। হ্যাঁ মম, আমরা তাহলে বেরোলাম। এই ছুটকি চল। বিল্টু ততক্ষণে গাড়ি বের করে দাঁড়িয়ে আছে। সারণ্য অদ্রিজাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ওকে ফোন করতেই অদ্রিজা বলে ওঠে, তুমি চলে এসেছো? দাঁড়াও, আসছি। কিছুক্ষণ পর অদ্রিজা আর ওর দুই কাজিন সোহা আর সোহিনী বেরিয়ে এসে গাড়িতে ওঠে। বিল্টু বলল, বলছি আমি আর ছুটকি সামনেই থাকি, বৌদিরা পেছনে বসুক। হ্যাঁ হ্যাঁ, আমরা পেছনেই বসি। বলতেই ছুটকি পিছন থেকে নেমে এসে সামনের সিটে বসে বিল্টুর পাশে। এদিকে বিল্টু তো মনে মনে বেশ খুশি। ও বারবার ছুটকির পেটে চিমটি কাটছে আর হাত সরিয়ে নিচ্ছে। আর এদিকে ছুটকি গাড়িতে বসে আছে বলে কিছু বলতেও পারছে না, শুধু কটমট করে বিল্টুর দিকে তাকিয়ে আছে। ওদের গাড়ি শপিং মলের সামনে দাঁড়াতেই ওরা সবাই নেমে ভিতরে চলে যায়। সারণ্য গাড়ির চাবিটা বিল্টুকে দিয়ে বলে, ভাই তুই বরং পার্ক করে আয়, আর ছুটকি তুই ওর সাথে সাথে থাকিস। বলেই ওরা ভেতরে চলে যায়। এদিকে ছুটকি গাড়ি থেকে নেমে বিল্টুর দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে বলে, কি করছিলে তুমি তখন? বিল্টু কিছু না জানার ভান করে মুচকি হেসে বলে, কই না তো, আমি কিছু করিনি। খুব মারবো কিন্তু, বলে দিলাম। দাদা ভাই দেখতে পেলে কি হতো? কি আর হতো, কিছুই হতো না। এখন চলো ভেতরে চলো,
আর তোমার কি কি পছন্দ তা নিয়ে নাও। ঠিক আছে, দেখছি তোমার কত টাকা আছে। বলেই মুচকে মুচকে হাসতে থাকে ছুটকি। শপিং করতে করতে ওদের রাত 9:30 বেজে যায়। শপিং শেষ করে সারণ্য অদ্রিজাদের ওদের বাড়িতে নামিয়ে দিয়ে বাড়ি চলে যায়। আর আজই সারণ্য পছন্দ করে অদ্রিজার জন্য বিয়ের বেনারসিটাও কিনে নিয়েছে। সেটা একেবারে অদ্রিজাকে দিয়েও দিয়েছে, বলেছে বাড়ি গিয়ে আনবক্স করতে। এতক্ষণ আপনারা শুনছিলেন আকাশ নস্করের কলমে লেখা এক টক মিষ্টি ঝাল প্রেমের গল্প, মন ফেরারি মনের 9ম পর্ব। গল্পের কথক আমি তুহিন এবং সাথে বিভিন্ন চরিত্রে রয়েছে অভিজিৎ, আফসানা, রূপা, সুস্মিতা, সুচিস্মিতা, অগ্রজ, তন্দ্রা এবং রাজ। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।